নমস্কার। আজকের আলোচনায় আমরা নন কনভার্টেবল ডিবেঞ্চার মানে এনসিডি নিয়ে কথা বলবো। আমাদের হাতে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কিছু বিশ্লেষণ আছে, সেটা দেখেই আমরা এর জরুরি দিকগুলো একটু বোঝার চেষ্টা করব। অনেকেই ভাবেন যে ফিক্সড ডিপোজিটের বাইরে কোথায় টাকা রাখা যায় যেখানে রিটার্নটা একটু বেশি পাওয়া যেতে পারে। এনসিডি কি সেরকম একটা অপশন হতে পারে? আসুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। ভারতে এর চল কেমন, কি কি সুবিধা বা অসুবিধা আছে, আর কাদের জন্য এটা ভালো, এই সব নিয়েই কথা বলবো। তো প্রথমেই খুব সহজ করে যদি বলি, এনসিডি জিনিসটা কি? এটা আসলে বলতে গেলে এক ধরনের লোন বা ঋণপত্র। মানে আমরা কোনো সংস্থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার দিচ্ছি, হুম। আর সেই সংস্থা আমাদের একটা ফিক্সড রেটে সুদ দিচ্ছে। কিন্তু নামের মধ্যেই দেখুন একটা জরুরি শব্দ আছে, নন কনভার্টেবল। ঠিক তাই। নন কনভার্টেবল মানে হলো যে এই ঋণপত্রগুলো পরে কোম্পানির শেয়ারে বদলানো যায় না। এটা স্রেফ একটা লোন যা কোম্পানিকে সুদ সহ ফেরত দিতেই হবে মেয়াদের শেষে। ভারতে এটা একেবারে নতুন না হলেও এর চল বা পপুলারিটি বেড়েছে বলতে পারেন ২০০০ সালের পর থেকে। ও আচ্ছা। হ্যাঁ, বিশেষ করে ২০১০ সালের পর যখন আরবিআই আর সেবি কিছু নিয়মকানুন আনলো বিনিয়োগকারীদের সুরক্ষার জন্যে। তখন কর্পোরেট বন্ড মার্কেটটা বেশ খুলল। আর তখন থেকেই দেখবেন এডেলওয়াইজ, মুথুট ফাইন্যান্স, শ্রীরাম ট্রান্সপোর্ট, ইন্ডিয়া বুলস এদের মতো অনেক কোম্পানি, বিশেষ করে এনবিএফসিগুলো টাকা তোলার জন্য নিয়মিত এনসিডি আনছে বাজারে। তার মানে বেশ পরিচিত কোম্পানিগুলোই এই পথে এগোচ্ছে। আচ্ছা, সাধারণ বিনিয়োগকারীর দিক থেকে যদি দেখি, এর প্রধান আকর্ষণটা কোথায়? শুনেছি সুদের হার নাকি বেশ ভালো হয়। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় আকর্ষণ। সাধারণত ব্যাংক ফিক্সড ডিপোজিটের থেকে এনসিডিতে সুদের হার বেশ খানিকটা বেশি হয়। ধরুন এফডিতে হয়তো এখন ৭-৮% পাচ্ছেন, সেখানে একটা ভালো কোম্পানির এনসিডিতে ৯-১২% বা কোনো ক্ষেত্রে তারও বেশি সুদ পাওয়া যেতে পারে। ৯-১২%। হ্যাঁ, তবে এটাও মনে রাখতে হবে, বেশি সুদ মানে কিন্তু একটু বেশি ঝুঁকিও আছে। কোম্পানিগুলো তো কারণ ছাড়াই বেশি সুদ দেয় না। তা ঠিক। ১২% পর্যন্ত সুদ, এটা তো এফডির প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। দারুণ আকর্ষণীয় তো। আচ্ছা, সুদের হার ছাড়া আর কি কি সুবিধা আছে? যেমন ধরুন মেয়াদ বা টাকা পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সাধারণত ৩ বছর থেকে শুরু করে ১০ বছর বা তার বেশিও হতে পারে। আর যারা ধরুন একটা রেগুলার ইনকাম চান, তাদের জন্য সুদ পাওয়ার বিভিন্ন অপশন থাকে, মাসে মাসে, ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর বা বছরে একবার। এটা আপনি কেনার সময়ই বেছে নিতে পারেন। আরেকটা খুব জরুরি প্রশ্ন হলো ঝুঁকি। এত বেশি সুদ যখন, নিশ্চয়ই ঝুঁকিও আছে। সেটা বোঝার কোনো সহজ উপায় আছে কি? অবশ্যই আছে। আর এখানেই ক্রেডিট রেটিংয়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। সিআরআইএসএল, আইসিআরএ এই ধরনের যে রেটিং এজেন্সিগুলো আছে, তারা কোম্পানি এবং ওই নির্দিষ্ট এনসিডি ইস্যুটার ঝুঁকি খতিয়ে দেখে একটা রেটিং দেয়। যেমন AAA, AA, A, BBB এরকম। AAA মানে সবচেয়ে সুরক্ষিত, ঝুঁকি সবচেয়ে কম। রেটিং যত নিচের দিকে নামবে, ঝুঁকি তত বাড়বে। আচ্ছা। এই রেটিং দেখে একজন বিনিয়োগকারী কিন্তু বেশ খানিকটা আন্দাজ করতে পারেন যে তিনি কতটা ঝুঁকি নিচ্ছেন। আর এগুলো শেয়ারের মতোই ডিম্যাট অ্যাকাউন্টে রাখা যায়, আবার কাগজের সার্টিফিকেট হিসেবেও রাখার অপশন থাকে অনেক সময়। তার মানে রেটিং দেখে ঝুঁকি আঁচ করা গেলেও কিছু ঝুঁকি তো থেকেই যাচ্ছে। অসুবিধাগুলো ঠিক কি কি হতে পারে? হ্যাঁ, দেখুন, রেটিং কিন্তু গ্যারান্টি নয়, ঝুঁকি কিছুটা থেকেই যায়। প্রথম আর সবচেয়ে বড় ঝুঁকি হল ক্রেডিট রিস্ক বা ডিফল্ট রিস্ক। মানে যেহেতু এটা বেসরকারি সংস্থার ঋণ, যদি কোনো কারণে কোম্পানি ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে পড়ে বা ধরুন দেউলিয়া হয়ে যায়, তখন সুদ দেওয়া বা আসল টাকা ফেরত দেওয়া দুটোই মুশকিল হতে পারে। ওহ আচ্ছা। হ্যাঁ, রেটিং ভালো হলেও এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার মানে রেটিং দেখেই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া মুশকিল। আরেকটা বিষয় শুনছিলাম, তারল্যের সমস্যা, মানে লিকুইডিটি। দরকার পড়লে কি এটা সহজে বিক্রি করা যায়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, ব্যাংকের এফডি যেমন দরকার পড়লে কিছু জরিমানা দিয়ে সহজে ভেঙে ফেলা যায়, এনসিডি কিন্তু অতটা লিকুইড নয়। সেকেন্ডারি মার্কেটে মানে স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকলেও সবসময় যে চট করে ক্রেতা পাওয়া যাবে তার কোনো মানে নেই। হয়তো সময় লাগতে পারে, বা যে দামে কিনেছিলেন তার থেকে কমে বিক্রি করতে হতে পারে। বুঝতে পারছি।
আর একটা জিনিস মনে রাখা খুব দরকার, এনসিডি থেকে যে সুদটা পাওয়া যায় সেটা কিন্তু পুরোটাই ট্যাক্সেবল। আপনার যা ইনকাম ট্যাক্স স্ল্যাব সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে, এফডি সুদের মতোই। বোঝা গেল, সুবিধা যেমন আছে অসুবিধাও কিন্তু কম নয়। বেশ কিছু জিনিস মাথায় রাখতে হচ্ছে। তাহলে ভবিষ্যতের দিক থেকে দেখলে এনসিডির চল কি বাড়বে বলে মনে হয়? আমার তো মনে হয় বাড়বে। কারণটা দেখুন, একদিকে ব্যাংক, এফডি, পিপিএফ, এনএসসি এইসব চিরাচরিত নিরাপদ জায়গায় সুদের হার ক্রমশ কমছে। মানুষ একটু বেশি রিটার্নের খোঁজ করছেন। ঠিক। অন্যদিকে কর্পোরেট সংস্থাগুলো শুধু ব্যাংক লোনের ওপর ভরসা না করে বাজার থেকে টাকা তোলার জন্য এনসিডির মতো ইনস্ট্রুমেন্টের ওপর বেশি করে নির্ভর করছে। এটা তাদের জন্য একটা ভালো অপশন। এর সাথে কি সাধারণ বিনিয়োগকারী মানে রিটেল ইনভেস্টরদের অংশগ্রহণ বাড়ার কোনো সম্পর্ক আছে? একদম। ভারতের ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা বাড়ছে। মানুষ শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই ধরনের বিকল্প বিনিয়োগ নিয়ে আগের চেয়ে অনেক বেশি জানছেন, আগ্রহ দেখাচ্ছেন। তাই যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখতে পারবেন, ব্যাংকের চেয়ে একটু বেশি ফিক্সড ইনকাম চাইছেন, আর নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে একটু বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনতে চান, তাদের জন্য এনসিডি কিন্তু একটা ভালো জায়গা করে নিতে পারে। কিন্তু যদি কেউ এই ঝুঁকিটা নিতে না চান, ধরুন এনসিডিকে পুরোপুরি এড়িয়ে গেলেন, শুধু ব্যাংকের এফডিতেই রাখলেন, তাতে সমস্যাটা কোথায়? দেখুন, প্রধান সমস্যাটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ধরুন আপনি ব্যাংকের এফডি থেকে বছরে 7% সুদ পেলেন, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম যদি বছরে 7% বা তার বেশি বেড়ে যায়, তাহলে তো আসলে টাকার ভ্যালু বাড়ল না। ঠিক তাই, আপনার টাকার আসল কেনার ক্ষমতা মানে রিয়েল রিটার্ন সেটা কিন্তু শূন্য বা নেগেটিভ হয়ে যেতে পারে। শুধু ব্যাংকে টাকা রাখলে হয়তো আপনার আসল টাকাটা সুরক্ষিত থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে তার দাম বা মূল্য কমে যাবে। ভবিষ্যতের বড় খরচার জন্য যে টাকাটা জমাচ্ছেন সেটা হয়তো যথেষ্ট নাও হতে পারে। একটা বিকল্প আয়ের উৎস তো তৈরি হলো না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এনসিডি একটা আকর্ষণীয় বিকল্প হতে পারে, বিশেষ করে যারা একটু ক্যালকুলেটেড ঝুঁকি নিয়ে এফডির চেয়ে বেশি রিটার্ন পেতে চান। কিন্তু কোনো সংস্থার এনসিডিতে বিনিয়োগ করার আগে তার ক্রেডিট রেটিং, সংস্থার আর্থিক অবস্থা, ব্যবসার ভবিষ্যৎ, বাজারের পরিস্থিতি এই সব কিছু খুব ভালোভাবে খতিয়ে দেখাটা ভীষণ জরুরি। শুধু বেশি সুদের লোভে ঝাঁপিয়ে পড়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। একদম ঠিক কথা। আর শেষে একটা প্রশ্ন হয়তো সবার মনেই আসা উচিত। একদিকে ভালো রিটার্নের হাতছানি, আর অন্যদিকে কর্পোরেট ঋণের ঝুঁকি। নিজের কষ্ট করে জমানো টাকা বিনিয়োগ করার সময় এই ঝুঁকি আর লাভের মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করা উচিত? চিরাচরিত নিরাপদ পথের স্বস্তি নেব, নাকি একটু ঝুঁকি নিয়ে বেশি আয়ের দিকে যাব? এই ব্যালেন্সটা খুঁজে বের করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ, আসল বিচক্ষণতা। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।